আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউনূস মোদি বৈঠক হবে কিনা যা বলছেন বিশ্লেষকরা। চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি নেতা। হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন রিভজি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে শেখ হাসিনার বিচারের তোড়জোড় চলছে এবং এটা যেন তেন বিচার নয়। বাংলাদেশে যে একটা আদালত রয়েছে, হাইকোর্টের একটা বেঞ্চের মর্যাদা সম্পন্ন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তো এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সংসদের একটি বিশেষ আইন দ্বারা এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল শেখ হাসিনার জামানাতে, মূলত জামাতের নেতাদের বিচার করার জন্য। এবং এই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদেরকে এই ট্রাইব্যুনালের অধীনে যে বিচার কার্য, তো সেই বিচার কার্যের মাধ্যমে অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলিম, তাদেরকে এই অপরাধে ফাঁসিতে লটকানো হয়েছে। তো এই বিচার প্রক্রিয়া যখন চলছিল, তখন নিয়তি কি খেলছিল, বা আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানে বসে শেখ হাসিনার তকদির সম্পর্কে কি লিখছিলেন, এটা আমরা জানি না। বা এখন এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে, এটির শেষ পরিণতি কি এবং এটি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কি হতে পারে, এর মধ্যে প্রকৃতির কি লীলা খেলা রয়েছে, ইসলামী শরীয়তের কি বিধান রয়েছে, মারেফতের কি বিধান রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, জমিনে অহংকার করার দুঃসাহস কোনো মানুষ দেখাবে না। আমি এই ট্রাইব্যুনাল গঠনের একেবারে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এর গঠন, এর কর্মকাণ্ড, এর অনিয়ম এবং পরবর্তীতে যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে, সবগুলোরই একজন দর্শক, তার সঙ্গে সঙ্গে সংসদে থাকার কারণে অনেক বিষয়াদির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আমার সুযোগ হয়েছে। তো সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে, বা অন্যের জন্য যদি কেউ ফাঁদ পাতে তাহলে সেই ফাঁদে আপনাকে পড়তে হবে। আপনি যদি অন্যকে গালি দেন, অন্যের চরিত্র হনন করেন, আপনার জন্য খুব বেশি সময় নেই যে ওইগুলো সব সুদে আসলে আপনার দিকে ধেয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামাতকে নিয়ে, রাজাকার আল বদরদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, যুদ্ধাপরাধ নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেত্রীর যে বাড়াবাড়ি রকম আতিশয্য ছিল, গোস্বা ছিল, ক্রোধ ছিল, প্রেম ছিল, মানে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্রেম ছিল, এর সবগুলো যখন সীমা অতিক্রম করেছে, সেই সীমার বাইরে যখনই সে কোনো কিছু করার চেষ্টা করেছে, আজ সেটা তার জন্য কতটা বুমেরাং হয়ে পড়েছে সেটা এই সময়টাতে 2024 সনের সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি। তো যে অপরাধের সাজা দেওয়ার জন্য জামাতি নেতাদেরকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই একই ট্রাইব্যুনালে এখন তাকে বিচারের আওতায় আনার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এবং এটা যে আজকে হয়েছে তা নয়। আওয়ামী লীগপন্থী যারা লোকজন, তারাই এ কথা অনেক আগে বলেছেন। এটিকে 2015 বা 16 সনের ঘটনা। 71 টেলিভিশন বা অন্য যে কোনো একটা টেলিভিশনে ডক্টর মুনতাসির মামুন একটা কথা বলছিলেন যে এটি একটা সব সম্ভবের দেশ বাংলাদেশ, এখানে সব কিছু সম্ভব। এমনও দিন আসতে পারে যেই দিন এই যে রাজাকারদেরকে বিচারের জন্য আমরা যে ট্রাইব্যুনাল তৈরি করেছি, এই ট্রাইব্যুনালে আমাদেরকে উল্টো রাজাকার আখ্যা দিয়ে
এখানে আমাদের বিচার করা হতে পারে, এটা সম্ভব। তো ডক্টর মুনতাসির মামুন এই কথাগুলো কিন্তু টেলিভিশনে সরাসরি লাইভে এই কথাগুলো বলেছেন, আমি নিজে শুনেছি। তো দেখুন, বেশি দিন যায়নি, আবার সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে। শেখ হাসিনাকে বিচারের জন্য বা শেখ হাসিনার বিচারের জন্য ট্রাইব্যুনালে ইতিমধ্যে একজন প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, জনাব অ্যাডভোকেট তাজুলকে। তো উনি ওনার অন্য সহকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধগুলোর অভিযোগ, সেই অভিযোগগুলো তিনি গ্রহণ করবেন, তিনি তদন্ত করবেন, তিনি চার্জশিট দেবেন। মানে অত্যন্ত ক্ষমতা সম্পন্ন কিন্তু এটা কমিটি, মানে তার এটা অভিযোগ গ্রহণ করার, থানায় যেভাবে মামলা নেয় ঠিক সেভাবে মামলা নেওয়ার, আবার সেটা তদন্ত করার, এবং সেই তদন্ত করে আবার সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার, এবং সেই তদন্ত রিপোর্টকে আবার আদালতে প্রমাণ করার যে পুরো কর্মকাণ্ডটি যিনি করবেন তিনি এই চিফ প্রসিকিউটর। তিনি দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত নেতাদের আইনজীবী ছিলেন, এবং ওই সময়টিতে তার মুখ, অর্থাৎ জামাত নেতাদের যখন বিচার চলছিল তখন অ্যাডভোকেট তাজুলের যে মুখ, এটি আমরা প্রতিদিনই টেলিভিশনে দেখতে পেয়েছি। তো সেই একই মুখ আবার এখন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এটাই বলে নিয়তি। এটি তাজুল কখনো জীবনে কল্পনা করেছেন কিনা আমি বলতে পারবো না, তিনি আমার বয়সে ছোট ভাইয়ের মতো। তো তিনি যখন এই ইউনূস মোদি বৈঠক হবে কিনা যা বলছেন বিশ্লেষকরা। দেশের পরিস্থিতি বেগতিক দেখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান না। দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুনেলম্যান বলেছেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে, কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয়ে ফোকাস করতে হবে তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। এর মধ্যে প্রধান হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি। কুনেলম্যান বলেন, অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল, কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। মোদি যদি ইউনূসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল। ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে দিল্লি এখনো নিশ্চিত করতে পারেনি তারা মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া দেবে কিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত মাসে প্রথমে মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ডক্টর ইউনূস এবং তাকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে যে কোনো বৈঠক করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে, কারণ এই ধরনের আলোচনা আগে থেকে পরিকল্পনা করা হয়নি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেকপন্থী এমপি নেতা। ছাত্র জনতার উপর বর্বর হত্যাকাণ্ড চালানোর পর অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। কঠিন বিপদে ফেলে যান তার দল আওয়ামী লীগের সাবেক সদস্য, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের। জনরোষ থেকে প্রাণ বাঁচাতে নেতাকর্মীরা আকাশ, জল ও স্থলপথে ভারতে পালাচ্ছেন। পালাতে গিয়ে কেউ আটকও হচ্ছেন। তাদের পারাপারের বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক পাচারকারী চক্র। এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের কাছ থেকে অর্থ, সোনা গয়না হাতিয়ে নিচ্ছে, কখনো পার করে দিচ্ছে, কখনো বা তাদেরকে ধরিয়ে দিচ্ছে। বিভিন্ন কৌশলে সীমান্তে এনে ভাঁওতায় ফেলছে প্রভাবশালীদের। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট সহ সীমান্তবর্তী জেলা সূত্রে জানা যায়, ওইসব এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদদের অধিকাংশ ত্রিপুরা, গুয়াহাটি, আসাম সহ ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চলে গেছেন। 5ই আগস্টের আগে পরে বিজেপি আন্দোলন দমনে ব্যস্ত থাকায় সীমান্তে কিছুটা শিথিলতার সুযোগ নিয়ে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে সংশ্লিষ্ট সীমান্ত এলাকাগুলোর বিজিবি ও পুলিশ দাবি করেছেন আদম পাচারের কোনো ঘটনা ঘটছে না। বিজেপি টহল জোরদার করেছে। জানা যাচ্ছে, আওয়ামী লীগের 81 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও বহু নেতা পালিয়ে গেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য, গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল
করিম সেলিম, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল রহমান, চাঁদপুরের সাবেক সংসদ সদস্য মোজাজ্জেল হোসেন চৌধুরী মায়ার, সাবেক সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, নারায়ণগঞ্জের সাবেক সদস্য সংসদ শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হারানোর বেদনা থেকে এসব কথা বলছেন। তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের জমিদারি। শুক্রবার দুপুর 2:30টায় দিনাজপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহত দিনমজুর আব্দুর রশিদের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এ পর্যন্ত 5 শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার সহ মামলা প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো দল করেনি। রুহুল কবির রিজভী আরো বলেন, দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি হারানোর বেদনা থেকে সব কথা বলছেন। তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন, শেখ পরিবারের জমিদারি। এভাবে 15-16 বছর তিনি দেশ চালিয়েছেন।